যখনই মানুষ কোনোভাবে ধর মানুষের জীবনসঙ্গী হিসেবে মানুষ একা হয়ে যায়, তখন এটা আমাদের সহজাত ধর্ম যে কারোর সঙ্গে একটা মিলিয়ে দিই। যারা বলেছে তাদের নিজস্ব তৃপ্তির জন্য বলতে পারে। কেউ নিজের কিংবা কিছু লোক নিজের দোষ ঢাকার জন্যে একটা অন্য সাহারা নিচ্ছে। আমরা বলো যে আমরা বলেছি যে প্রমাণ দেখাতে হবে, তারপরে কোনো প্রমাণ দেখাতে পারিনি। আমার সবটা মাথায় থাকে, মনে থাকে, এবং আমি শুধু অপেক্ষা করি সঠিক সময়। তোমাদের মধ্যে কি সত্যি কিছু আছে? মন হারিয়েছে, চিন্তা নেই, জিম্যাপেতে ঠিক পাবে, চিন্তা নেই বন্ধু, ঠিক সেখানেই জানি দেখা হবে। এবং মানে অতখানি বিষয় নিয়ে থেকো না। তারপর আমি কিন্তু কন্টিনিউটি মেনটেন করেছে। আগেও যে পাঁচ লাইন ছিল এখনো সেটাই আছে, জানি দেখা হবে, আবার রিলিজ করে গেছে। তো এবার দর্শকদের ফিডব্যাকের অপেক্ষা করছি। অনেকটা ভালোবাসা চাই, অনেকটা সাপোর্ট চাই, কারণ আজ দর্শকদের ভালোবাসার জোরেই, ভালোবাসার জন্যই আমরা আবার একসাথে কাজ করার এই অপরচুনিটিটা পেয়েছি। কারণ দর্শক বন্ধুরা যেভাবে গুড্ডি এবং অনুজকে ভালোবেসেছিল, সেখান থেকেই কোথাও একটা গিয়ে জুটি রিপিট হয়েছে, এবং এটা কোথাও গিয়ে একটা ব্লেসিং। তো আবারও বলবো, দর্শকদের পাশে চাই নতুন এই জার্নিতে। আচ্ছা, যেটা ও বললো যে আমিও কন্টিনিউটি যেরকম মেনটেন করেছি, তোমরাও মেনটেন করেছো, এবং এই ক্রেডিটটা তোমাদের আবার জুটি হিসেবে পাওয়া, তোমাদের বন্ধুত্ব, এই পূর্ণ ক্রেডিটটা চাই লীনা গঙ্গোপাধ্যায়ের। যেমন ঠিক সেরকম যারা তোমাকে কাস্ট, তোমাদের দুজনকে একসঙ্গে ভেবেছিল, কারা ভেবেছিল এই দুজন মানুষকে একসঙ্গে নিয়ে একটা জুটি করা যায়? ওই যে বললো সৌরিন্দা একটু আগে দাঁড়িয়ে, হ্যাঁ সৌরিন্দা একটা বললো যে আমার কাছে এখন গুড্ডি, ওকে সমাপ্তি বলে ডাকে না, গুড্ডি বলেই ডাকে। ঠিক আছে, তো এটা এরকমই সায়নরা ভাবে। সায়ন আমাকে ফোন করে, তারপরে আমার থেকে ওর নাম্বার নেয়, ওকে ফোন করে, দ্যাটস হাউ ইট স্টার্টেড। আর এই পুরো যাত্রাটার পরে তোমরা কি কখনো ভেবেছিলে যে হয়তো তোমাদের ধারাবাহিকে আবার নতুন করে এক্ষুনি পাওয়া যায়নি, কিন্তু অন্য কোনো না কোনোভাবে তোমরা fিরবে এবং কেউ না কেউ ফেরাবে? এই কনভিকশনটা কি নিজেদের মধ্যে ছিল? না, মানে ভাবিনি। হয়তো অনেক গভীরে হয়তো ভেবেছিলাম, যেটা আমার মানে সেই মুহূর্তে মনে হয়নি। আমরা না ভাবলেও অডিয়েন্স ভেবেছিল, অডিয়েন্স ম্যানিফেস্ট করেছিল। ওই আবারও বললাম, অডিয়েন্স। তোমরা নিজেই ম্যানিফেস্টেশনটায় কতটা বিশ্বাস করো? আমরা এখন এই কথাটা নিয়ে প্রচুর আলোচনা করি যে মন থেকে চাও, মন থেকে চাওয়াটা এখন ওটা একটা রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে আমরা নিয়ে এসেছি। তোমরা সেটা বিশ্বাস করা শুরু করলে কবে থেকে? আমি এটা বিশ্বাস করি, আমি এটা বলিও আমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে, যে তুমি মন থেকে চাও, ঠিক হবে। কোথাও গিয়ে আমার মনে হয় এটার সাথে কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপারে হয়তো জড়িয়ে। আমি সারাক্ষণ ধরে যদি কোনো কিছু মন থেকে চাই, তার মানে আমাকে সেটা বিশ্বাস করতে হবে। ধরো আমি চাই, আমি মন থেকে চাই যে আমার বিশাল বড় একটা বাড়ি হবে, তো কোথাও গিয়ে এটা আমি বিশ্বাস করছি আমার একদিন হবে। সেই অনুযায়ী কিন্তু আমার কাজ করার ক্যাপাবিলিটিটাও আমি বাড়িয়ে ফেলবো। তো আমার সামহাও মনে হয় এই ম্যানিফেস্টেশনের সাথে একটা সাইকোলজিক্যাল দিকও জড়িয়ে আছে আর কি। আমি বিশ্বাস করি, প্রচণ্ডভাবে বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। এবং বিগত কিছু বছরে আমার অভিজ্ঞতা তো বলছে যে অবশ্যই আমি দেখেছি আলটিমেটলি যেটা ভেতর থেকে চাই সেটাই হয় কাজের ক্ষেত্রে। কারণ অদ্ভুত একটা তখন না এনার্জি এসে যায়, একটা পাওয়ার এসে যায় আমাদের মধ্যে। আমরা ওই কাজটাকে আমরাই কিন্তু এক্সিকিউট করি। ধরো এই যে বললাম চাই, এটা ম্যানিফেস্ট করছি, কেউ কিন্তু ওপর থেকে টপ করে ফেলে দিচ্ছে না, আমাকেই ওই হার্ডওয়ার্কটা করতে হচ্ছে। কিন্তু হার্ডওয়ার্কটা করার জন্য একটা পুশ চাই, কিংবা মনের মধ্যে সেই কনফিডেন্সটা চাই, সেই বিলিফ সিস্টেমটা তৈরি হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাই বললাম। তোমরা নিজেরাই বারংবার বেশ কিছু ইন্টারভিউতে বলেছো তোমাদের মধ্যে রিসেন্টলি কথা হওয়া শুরু হয়েছে এই লাদাখের মানে এই শুটিংটার আগে। কিন্তু এই যে ডিস্টেন্সটা এতদিনে, তো সেখান থেকে দাঁড়িয়ে যদি বলা যায় যে হয় না যে একটা বন্ধুত্ব থেকে যখন অনেক দিন দূরে আমরা থাকি, তখন আমরা বুঝতে পারি এই বন্ধুটার এই ভালো গুণগুলো খুব ভালো ছিল, যেগুলো আগে ছিল না। আচ্ছা, আগে হচ্ছে জাস্ট কলিগ যেরকম হয় আর কি, যখন আমরা কাজটা করেছি আর কি, তারপর কাজটা শেষে একটু একটু করে একটা বন্ডিং যেরকম ক্রিয়েট হয়, অনেক পরে তো আমরা সেটা বলি যে বন্ধুত্ব হয়েছে বা XYZ এরকম কিছু আমরা বলি। তো একটু একটু করে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে, কাজটা সেটা অনেক পরে।
এতই ভালো ছিল খারাপ ছিল এগুলো তো পরে ভাবো, মানে এখন যদি ওরকম হয় যে একটা 1-1.5 বছরের কোনো কথা হচ্ছে না বা কিছু হচ্ছে না, তখন ভাববো যে এটা ভালো ছিল, এটা মিস করছি। একদমই তাই, তৈরি হয়নি তখন কিভাবে আর বলবো। রণদা এই জিনিসটা ও খুব সাবলীলভাবে বলে দিত। ফোন নিয়ে ব্যস্ত আছে কারণ গানটা রিলিজ করে গেছে, আমরা প্রত্যেককে শেয়ার করতে হবে। রণদার এই মুহূর্তে নাম কি বলো তো? তুমি বলো তো তোমার এই মুহূর্তে কি নাম? তোমার নাম এখন ফণীভূষণ, কারণ তুমি ফোনই তোমার ভূষণ। তুমি সকাল তখন থেকে দারুণ বলেছিস, এটা দারুণ হয়েছে, দারুণ। রণদা ও খুব সাবলীলভাবে কথাটা বলতে পারছে যে আমরা তো গুড্ডি যখন সিরিয়ালটা চলছিল তখন আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব গড়েই ওঠেনি, ওর বলাটা আলাদা। কিন্তু তার অনেক আগে থেকে তুমি, তোমার জীবন, তোমার সম্পর্ক এবং ওকে জড়িয়ে তোমার সম্পর্ক নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, অনেক জায়গা তৈরি হয়েছে। সেই সময় তোমার ভার্সনটা আমরা কেউ জানি না, যেটাই হয়ে থাকুক না কেন সেটা অনেকভাবে টুইস্টেডও হয়ে গেছে। আমি জানি না, আমরা কেউ জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। সেই সময়টা তোমার মানসিক অবস্থানটা কী ছিল, এবং ও তো তখন ছিলই না ফ্রেমে। সেখান থেকে দাঁড়িয়ে ওকে জড়িয়ে একটা মানুষ যে নেই তাকে নিয়ে আলোচনা চলছে, এবং তোমার সঙ্গে তাকে নিয়েই পুরো অপারেশনটা চলছে। তোমার সেই সময় মেন্টাল স্টেজ কী ছিল, তুমি নিজের সঙ্গে নিজে কীভাবে অপারেট করেছো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখনই মানুষ কোনোভাবে ধর মানুষের জীবনসঙ্গী হিসেবে মানুষ একা হয়ে যায়, তখন এটা আমাদের সহজাত ধর্ম যে কারোর সঙ্গে একটা মিলিয়ে দিই। এবং বিশেষ করে আমরা যে প্রফেশনে আছি সেখানে থাকলে হিরোইনকে সবার আগে ট্র্যাপ করা হচ্ছে ইজি। সেখানে আমি জানি না তোর মনে আছে কি না, আমি অনেক জায়গাতে একটা কথা বলেছি, আমার সঙ্গে জড়াচ্ছেন তার একটা ফ্যামিলি, তার ব্যক্তিগত জীবন আছে, এটা করবেন না, এটা অন্যায় হচ্ছে। আপনার যদি কিছু বলতে ইচ্ছে করছে, আমি কিছু গায়ে মাখছি না, আমার অনেকগুলো বছর হয়ে গেল, বলুন, অল গুড, বাট অন্য কাউকে জড়াবেন না, কারণ তার এখানে কোথাও সে কোথাও সিনেই নেই, ঠিক আছে? এটা অন্যায় হচ্ছে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে তুই আমাকে যখন জিজ্ঞেস করিস যে আমার একটা সময় পরে না আমি ক্লান্ত হয়ে যাব, তখন একটা সময় পরে খুব একটা ইনিশিয়ালি রাগ হতো, এখন আর যেটা হয় না। তারপরে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন হাসি পায়, তখন মনে হয় যে আমি কেন ভাবছি এগুলো নিয়ে, কারণ যেগুলো কোথাও এক্সিস্টই করছে না, আমি সেই কথা নিয়ে তো ভাবার কোনো যুক্তি নেই। কারণ আমার আগ বাড়িয়ে গিয়ে আজ পর্যন্ত আমি কারো ব্যাপারে কোনো কথা বলিনি। যারা বলেছে তাদের নিজস্ব তৃপ্তির জন্য বলতে পারে, কিন্তু আমি না আগে কোনো খারাপ কথা বলেছি না ভবিষ্যতে বলবো, এবং যখন যেটা যতটুকু সত্যি আমি সেটাই সামনে এনেছি। আর আমি এটা বারবার বলি, আগেও তোকে বলছি, সত্যিকে কখনো প্রমাণ করতে হয় না, মিথ্যেরকে প্রমাণ করতে হাজার একটা সাবজেক্ট লাগে, বাইরে থেকে অ্যাড অন করতে হয়, দেখো 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 কী হচ্ছে। সো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না কে কোথায় আমার সম্পর্কে বললো, কী হলো না হলো। হ্যাঁ, খারাপ লাগা তৈরি হয়েছিল অন্য কারোর জন্য, যে মেয়েটার সঙ্গে আমার কথা হয় না, যে মেয়েটার সঙ্গে আমার মানে সামান্যটুকু কথা পর্যন্ত হয় না, হাই হ্যালো গুড মর্নিং এটুকুও হয় না, সিন আসলে সিন করি। এবং আমি একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমার পুরো ফ্লোরও আমায় খুব সাপোর্ট করতো, আমি ঢুকলে খুব কম কথা বলতো, ওরা ওটা সাক্ষী, এবং ওরা দেখতো যে আমি কি সারাক্ষণ একটু চুপচাপই থাকি মোস্ট অফ দ্য টাইম। তো এমনি আরও কথা বলতো না, সিনিয়র হিসেবে রেসপেক্ট করতো, সেখানে ওর নাম জড়ানো হচ্ছে, এটা এত আমার কাছে খুবই কুরুচিকর লাগতো যে কেউ নিজের কিংবা কিছু লোক নিজের দোষ ঢাকার জন্যে একটা অন্য সাহারা নিচ্ছে, একটা মানুষ নির্দোষ মানুষের, সেটা উচিত নয়, এটা ঠিক নয়, এটা অনুচিত। বেশ, তোমাদের দুজনের কাছে তাহলে এই প্রশ্নটা মানে না করলেই নয়, আমরা বলে থাকি বা তোমাদের কাছে এই প্রশ্নটা হামেশাই এসে থাকে। দর্শকরা বলছে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু এটা আদৌ কতটা দর্শকরা বলে আর আদৌ কতটা নিজের লোকেরাই বলে, যেটা এখানে আমার একটা বক্তব্য রয়েছে যে দর্শকরা ডেফিনেটলি বলেন, আবার নিজেদের চেনা পরিচিত লোকেরাও বলেন, কিন্তু দুটো মানুষের না ইন্টেনশনটা আলাদা হয়। মানে ধরো দর্শকরা এই যে বলেন যে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে বা এদের মধ্যে যেন একটা সম্পর্ক হয়, ওনারা কিন্তু কোথাও গিয়ে আমাদের কাজটা দেখে বলে। কারণ আমরা যারা ধারাবাহিক করি, ব্যক্তিগতভাবে রণজয় সামপ্তি কিন্তু ওনাদের কাছের আগে হয়নি, আগে হয়েছে অনুজ গুড্ডি। তো অনুজ গুড্ডিকে ওরা পর্দায় দেখতে পাচ্ছে, তখন ওনারা চাইছেন আমাদেরই ঘরের ছেলে মেয়ে, এদের যেন একসাথে একটা সম্পর্ক হয়, সেখান থেকে। আর বাকি যারা বলে তারা অলওয়েজ আমার সামহাও মনে হয় তাদের ইন্টেনশনটা থাকে হচ্ছে একটা ব্লেম করার মতো করে, মানে অন্য ইন্টেনশন থাকে। তো দর্শকদের যারা আর কি আমাদের লাভার্স, আমাদের অনুরাগীরা, তাদের ইন্টেনশন আলাদা, আর অন্যান্য গ্রুপের যে সমস্ত মানুষেরা রয়েছেন
তাদের ইন্টেনশন আলাদা। তো দুটো এক নয়, এটা আমার মনে হয়। হ্যাঁ ঠিকই বলেছো। আমি দেখেছি, দেখ আজকে কী হয় জানিস তো, যে দর্শকরা যারা সত্যি তোর অনুরাগী কিংবা যারা সত্যি তোর কাজ পছন্দ করে, এবার কাজ খারাপ হলে দর্শকদের বলার 200% রাইট রয়েছে, তারা বলবে। সেই ট্রোলগুলোকেও তোমরা খুব স্পোর্টিংলি নিয়েছো। হ্যাঁ, মানে ওটাতে হবেই, সে দ্যাটস ওকে। বাট তুই না কিছু জিনিস বুঝতে পারবি হুইচ ইজ প্ল্যান্টেড, হুইচ ডাজ নট ইভেন এক্সিস্ট, ইউ নো, ইটস ক্রিয়েটেড। বাট হু ডাজ? আমি বলছি সেইটা কি তোমরা বুঝতে পারো? কি যায় আসে, কি যায় আসে, সত্যি কথা কি যায় আসে এখনকার দিনে তো অবশ্যই দাঁড়িয়ে কি যায় আসে মনে হয়। মানে আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু অডিয়েন্স, আর সাথে সাথে আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য মিডিয়া অ্যাজ ওয়েল। ওয়াই আই হ্যাভ টু সে দিস, আই হ্যাভ নেভার সেড দ্যাট, বিকজ এমন অনেক সময় হয়েছে মিডিয়াকে ফোন করে বলা হয়েছে যে টু রান ইউনো ব্যাড ইমেজ ক্যাম্পেইন ইউনো এগেনস্ট মানি, বাট তারা রাজি হয়নি, মিডিয়া রাজি হয়নি। এবং মিডিয়া মিডিয়া আমাকে ফোন করে বলেছে যে রণজদা এরকম বলা হচ্ছে আমাদেরকে, তো সেক্ষেত্রে আমরা বলেছি যে প্রমাণ দেখাতে হবে, তারপরে কোনো প্রমাণ দেখাতে পারেনি। খুব অল্প সংখ্যক একজন দুজন কোনো রকম এরকম ব্যাড ইমেজ ক্রিয়েট করার এরকম কিছু একটা করেছে, এবং বাকি আর কেউ করেনি, কারণ দে সাপোর্টেড মি। তাদের সঙ্গে আমার কোনো রকম এক্সট্রা কোনো সম্পর্ক নেই। সামহাও একটা সম্মানের সম্পর্ক হয় তোদের সবার সঙ্গে। আমি কোনোদিন কাউকে ফোন করে বলিনি যে অমুক তুসুক হ্যানাতো না, কেউ বলতে পারবে না। আর আমি এমন কোনো হনু নেই যে আমি কাউকে বললে তারা এসে সামনে বলতে পারছে না, এত আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তো আমি এই বিশেষ করে ঘটনাগুলো হওয়ার পরে আরও এখন দুঃখ চিতে ঘুরি যে ভাই আমার কিছু যায় আসে না, কারণ অডিয়েন্স আমার সাথে আছে, মানুষ সত্যের সাথে আছে, ঠিক আছে? এবং আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু অল দ্য মিডিয়া ফ্রেন্ড আই হ্যাভ গ্যাদার, যাদের সঙ্গে আমার রোজ কথা হয় না কাজের সূত্রে। এবং আরও একটা জন্যে আমি এটা তো একটা অন্যরকমের কাজ, তাই আমি নিজে থেকে অনেক বেশি ইনিশিয়েটিভ নিয়েছি। এটা ছাড়া তোরা যারা আমার সিরিয়ালের সেটে যাস তারা জানিস আই এম দ্য পার্সন হু ইজ ভেরি মাচ লেস ইন্টারেস্টেড টু গিভ ইন্টারভিউস। আমাকে তোরা ডাকিস, আমি বলছি আমি অধিকাংশ ইন্টারভিউ দিই না, আমি চলে যাই নিজের ঘরে। এইসবের পরেও যে তারা সবাই আমাকে শুধুমাত্র ভালোবেসে সাপোর্ট করেছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরিওয়ান, সিরিয়াসলি ফ্রম বটম অফ মাই হার্ট। তাহলে এই এতগুলো ফেজ তো জীবনে তোমরা দুজনে অতিক্রম করেছো, তুমি না থেকে অতিক্রম করেছো, তুমি থেকেছো, তুমি প্রত্যক্ষ ওটার। সেখান থেকে দাঁড়িয়ে কতটা ফিল্টার করতে পারো এখন দুজনে যে ছেঁকে নেওয়া ব্যাপারটা? 2 নম্বর, কতটা নিজের ওই পেজটায় চলে গেছো যে আমকো রিয়াক্টই নেই করনা হ্যাঁ। আমরা বলি না যে মানে আমি আবার হিন্দি বলার জন্য ট্রোল হতে পারি যে আমার রিয়াকশানই দেওয়ার দরকার নেই। এটা আর থার্ড, এটা থেকেই যে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যে তারা দেখায় যে আমি না খুব কনসার্ন, লোকে তোকে নিয়ে বলছে, আদতে সেই বই বলছে, মানে সেই আসল গেম প্ল্যানটা করছে। তোমরা কতখানি বুঝতে পারো এবং এই মানুষগুলোর সঙ্গে ডিল করার আদৌ কোনো ওয়ে আছে কি, মানে দূরে সরে থাকা ছাড়া? এমনিও আমার খুবই সীমিত জোন, সীমিত বন্ধুবান্ধব, এর বাইরে আমি বেরোই না, আমি কাজ করি, বাড়ি আসি, কোথাও যাই না। আমাকে প্রচুর লোকে খোঁচানোরও চেষ্টা করেছে যে খুঁচিয়ে কোনো অন্যরকম কথা বলবে কারো সম্পর্কে, আমি কোনো খারাপ কথা বলি, বাট আমি জীবনে কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি। আমি কেন বলতে যাবো খারাপ কথা? এবং আমি একটা ডিসাইডেড যে আমার সম্পর্কে যে যাই বলুক, যত খারাপই বলুক, আমি বলবো না। আমার সেটা রুচিতে আটকায়, আমার শিক্ষায় সেটা আটকায়, এবং আমার জীবন যেরকমই হয়ে থাকুক সেই জীবনের একটা কোথাও কি আমি পার্ট। আমি কোনোদিন ছোটোবেলা থেকে এটা শিখিনি যে আমি কাউকে অপমান করবো কিংবা ছোটো করবো, যে যাই করবো। এবং এটা আগেও আমি তাই বলেছি, আমি এখনও তাই বলছি, আমি ভবিষ্যতেও তাই বলবো। তো এখানে আমাকে উস্কানোর চেষ্টা কিংবা আমাকে ওই অযথা বোকা বোকা সান্ত্বনা দেওয়া আমার কাছে না এত সরল হয়ে যায়, এত আমি চোখের সামনে দেখতে পাই বিষয়টা, আমি ওইভাবে রিয়াক্ট করি, থ্যাংক ইউ, এটাই চাইছিলাম, এই অবলম্বনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এটা ধরো তোমার বয়স এক্সপিরিয়েন্স শিখিয়েছে, ও তো সেক্ষেত্রে বয়সও অনেকটাই ছোটই, কিন্তু ও যে এক্সপ্রেশনে দিল ওরে বাবা, আমি শুনছিলাম, আমি সবটা ভাবছিলাম যে আমি কি
করতাম কিংবা আমি কি করবো সব কিছুই যাচ্ছিল। আমার একটা জিনিস মনে হয়, এই যে ও বললো না খারাপ কথা কেন বলবো কারোর সম্বন্ধে, কাউকে আমার পছন্দ নাই হতে পারে কিংবা তার জীবনের যে এথিক্স সেটার সাথে আমার ম্যাচ নাই করতে পারে। খারাপ কথা বলে শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশন হবে, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আরও অন্য অনেক কাজ আছে চারিদিকে, ঠিক খুঁজে নিই অনেক কিছুতে সেলফ স্যাটিসফ্যাকশন হয়। কারোর নামে ব্যাকবিচিং করে কিংবা খারাপ কিছু মন্তব্য করে কিংবা কোনো মিথ্যে কথা বলে কিচ্ছু হয় না। তো হ্যাঁ, ডেফিনেটলি আমার রিয়াকশন হয়, আমার ভেতরে খুব রাগ হয়। এখনও অবধি সেই পর্যায়ে গিয়ে পৌঁছইনি, ও তো আর কদিন পরে হিমালয় চলে যাবে আর কি, সেই পর্যায়েও পৌঁছে গেছে যে সবটা জাস্ট এরকমভাবে দেখছে আচ্ছা আমার এটা ঠিক হয় না। আমি অবজার্ভ করি, আমার সবটা মাথায় থাকে, মনে থাকে এবং আমি শুধু অপেক্ষা করি সঠিক সময় সঠিক জায়গা। ডেফিনেটলি আমি সেই বিষয়টা নিয়ে ভেতর থেকে একটা প্রতিবাদী একটা চরিত্র হয়ে উঠি আর কি, যখন সঠিক সময় এবং সঠিক জায়গাটা আমি পাই। কিন্তু হ্যাঁ, কাউকে ছোট করে নয়, কাউকে অপমান করে নয়, সুন্দর করে কথা বলে আর কি। আমার মনে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি একটা মানুষকে অনেক কিছু করে দিতে পারো। তো সেটা তুমি কিভাবে ইউজ করছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। শ্যামপ্তি না খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে, যেটা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এরপরে রাজ্য রাজনীতি নড়িয়ে দিতে পারে। বলছি, তুমি কোন দোকানের জোয়ান খাও? এই যে তুমি হজম ক্ষমতাটা বাড়িয়েছো, কিছু ডাইজেস্ট করে আচ্ছা তাই হবে। আমি কোন কোম্পানির জোয়ান খাই? আচ্ছা, অভিজ্ঞতা, বোধ, বুদ্ধি, শিক্ষা মিশিয়ে জোয়ানটা হয়, সেই জোয়ানটা। এবং ওই যে কথাটা বলছে সে কথাটা অবশ্যই আসবে, তোমরা জানতেই যে তোমাদের মধ্যে কি সত্যি কিছু আছে, সে তো ভবিষ্যৎ বলবে। কি করবো এসব নিয়ে আলোচনা করে, কোনো মানে নেই। আলোচনাগুলোই আমার বিশ্বাস করি যে কোনো মানে নেই। বেশ, তাহলে তো সেটা আমরা ভবিষ্যতের উত্তরেই ছাড়লাম। কিন্তু যদি জানি দেখা হবেতে আসি, সেই যে সময়টা থেকে এত কথা শুরু, সেই সময় নিজেরা তোমরা পাহাড়ে ঘুরছিলে। আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে এটাকে নিয়ে, এই লাদাখের মতন একটা দুর্ধর্ষ জায়গায় শুটিং, রোমান্টিক একটা শ্যুট, কতটা আনরোমান্টিক থাকে শ্যুট করাটা বলো তো? ভিডিওসগুলো যখন শেয়ার করব তখন দেখতে পাবে লোকে। আর মানে লাদাখ তো একটা রয়েছেই, এছাড়াও আমাদের নর্মাল ডেজেও শুটিং ইজ এ ভেরি বোরিং জব ফর নর্মাল পিপল। মানে যারা ভাবে শুটিং দেখবো গিয়ে, তারা ওটা বুঝতেই পারে না শুটিং ওখানে বসে দেখাটা খুবই বোরিং। মানে তারা সেটা 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড কি 1 মিনিট দেখে সেটা করতে আমাদের বহুক্ষণ সময় লেগে যায়। সো দিস ইজ সামথিং লাইক দ্যাট। সো এবং লাদাখে যেটা হচ্ছে, মানে প্রকৃতি আমাদের সাথ দিয়েছে আবার সাথ দেয়নি, দুটো মিশিয়ে। কিন্তু যে যত্ন নিয়ে কাজটা হয়েছে সেটাতে আমরা খুবই খুশি। ভালোবাসা রয়েছে, প্যাশন রয়েছে, তো ধরে কাজ হয়েছে। তো এটাই বলবো যে সবাই প্লিজ আপনারা দেখুন, জানি দেখা হবে আবার ইটস মজা মিউজিক বাংলার চ্যানেলে। আর জানাবেন কেমন লাগলো, অপেক্ষায় থাকলাম। এছাড়াও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।